আজকের আমাদের যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব রেডিও অ্যাক্টিভিটি বা পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে, তা আজকের আলোচ্য বিষয় তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়ার যে শক্তি বা নিউক্লিয়ার এনার্জি আর হচ্ছে মাস ডিফেক্ট। নিউক্লিয়ার এনার্জি বা মাস ডিফেক্টটা কি সেই সম্পর্কে আলোচনা করব। মাস ডিফেক্ট কীভাবে আমরা ক্যালকুলেট করতে পারি সেই বিষয়েও জানবো, আবার উদাহরণও আমরা দেখে নেব। ঠিক আছে, তারপর আমরা আসবো নিউক্লিয়ন বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি, নিউক্লিয়াসের যে বাইন্ডিং এনার্জি সেই সম্পর্কে জানবো। ক্লিয়ার? তো আজকের আমাদের এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলোই আলোচনা আমরা করছি। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা অবশ্যই উপকৃত হবে। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি তোমরা অন করে দেবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাও। ক্লিয়ার? তো কথা না বাড়িয়ে আমরা প্রথমেই আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমাদের আলোচ্য বিষয় হবে নিউক্লিয় শক্তি অর্থাৎ নিউক্লিয়ার এনার্জি। ক্লিয়ার? দেখো, নিউক্লিয়ার এনার্জি বা নিউক্লিয়ার শক্তি যেটা আমরা জানছি, তার আগে আমরা পরমাণুর যে মডেল সেটা আমরা সবাই জানি যে একটা পরমাণুর নিউক্লিয়াস থাকবে, সেই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর হচ্ছে নিউট্রন বর্তমান, আর বহিস্তম কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করবে। ইলেকট্রনগুলো নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে, প্রোটনটা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত। পিটাকে আমরা প্রোটন বলবো, এনটাকে আমরা নিউট্রন বলবো। ঠিক আছে, এবারে দেখো, এই যে কোনো একটা পরমাণু ধরলাম, আমরা যদি সোডিয়ামের কথা ভাবি, সোডিয়াম 11 আর হচ্ছে 23। সোডিয়ামের পারমাণবিক যে ক্রমাঙ্ক তা হচ্ছে 11, ভর সংখ্যা হচ্ছে 23। তাহলে এই সোডিয়ামের মধ্যে থাকা প্রোটন সংখ্যা হচ্ছে 11, আর নিউট্রন সংখ্যা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে ভর সংখ্যা থেকে পারমাণবিক ক্রমাঙ্ক বিয়োগ করে দিতে হয়, তাহলে হবে 12টি। ঠিক আছে, এবারে দেখো, এই যে প্রোটন আর নিউট্রন তা তো পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করবে। তো এই পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন আর নিউট্রনকে আমরা একত্রে কি বলবো? নিউক্লিয়ন। কি বলবো? নিউক্লিয়ন। প্রোটন আর নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলবো। এবারে প্রশ্ন আমাদের এখানে দেখো, যে সোডিয়ামের ক্ষেত্রে যে ভর সংখ্যা, আমরা সোডিয়ামের ভর সংখ্যাটা কত পেয়েছি? ভর সংখ্যা আমাদের পরীক্ষালব্ধ যে ভর সংখ্যা সেটা হচ্ছে 23। এবার যদি আমরা এই যে সোডিয়াম পরমাণুতে উপস্থিত প্রোটন আর নিউট্রন, এদের যদি আমরা ভর সংখ্যা আলাদা আলাদা করে নির্ণয় করি, একটা প্রোটনের যে ভর সংখ্যা সেই ভর সংখ্যাকে 11 দিয়ে যদি গুণ করি তাহলে 11টা প্রোটনের মোট ভর সংখ্যা পেয়ে গেলাম। তারপর নিউট্রনের একটা নিউট্রনের যে ভর সংখ্যা হবে তার সাথে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে 12টা নিউট্রনের ভর সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে 11টা প্রোটন আর হচ্ছে 12টা নিউট্রন, এদের যে মোট যে ভর, ঠিক আছে, মোট ভরটা যদি আমরা ক্যালকুলেট করি, যে ভরটা পাবো অর্থাৎ নিউক্লিয়নের মোট যে ভর, সেই ভরের মান কিন্তু এই পরীক্ষালব্ধ যে ভর তার মানের থেকে কিছুটা বেশি হয়। অর্থাৎ আমরা কি বলতে পারি, এদের যে মোট ভর সেই ভরের পরিমাণটা কিছু পরিমাণ বেড়ে যাবে। কার থেকে? পরীক্ষালব্ধ ভর সংখ্যা থেকে। তাহলে এখানে ভরের কি হচ্ছে? কিছু পরিমাণ পরিবর্তন হচ্ছে। যে পরিমাণ ভরের পরিবর্তন ঘটলো, অর্থাৎ যে পরিমাণ আমরা দেখো পরীক্ষালব্ধ পেলাম আর ক্যালকুলেটেড ভ্যালু পেলাম, যেটা আমরা গণনা করে পেলাম, আর একটা পরীক্ষালব্ধ আমাদের দেওয়া আছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি হচ্ছে? সেই পার্থক্যটা হচ্ছে ভরের পার্থক্য। সেই ভরের পার্থক্যটাকেই আমরা কিন্তু মাস ডিফেক্ট হিসেবে আমরা কিছুক্ষণ পরেই পড়ব। ঠিক আছে, তার রাশিমালা, তার ক্যালকুলেশন, তার উদাহরণ সব কিছুই দেখব। তো সেই অংশটাকে আমরা কি বলবো? মাস ডিফেক্ট, যেটাকে আমরা ডেল এম দ্বারা ইন্ডিকেট করব, মাস ডিফেক্ট। ক্লিয়ার?
তো এই যে মাস ডিফেক্ট হলো, অর্থাৎ ভরের কিছুটা ঘাটতি ঘটলো, ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য একটা এলো, সেই ভরটা কিসে রূপান্তরিত হয়? একটা এনার্জিতে রূপান্তরিত হয়, শক্তিতে রূপান্তরিত হয়, যে শক্তির জন্যই এই প্রোটন আর নিউট্রন একটা ক্ষুদ্র জায়গার মধ্যে অনেকগুলো প্রোটন, 11টা প্রোটন আর হচ্ছে 12টা নিউট্রন, এই ক্ষুদ্র জায়গার পরমাণুর যে ক্ষুদ্র নিউক্লিয়াস, সেই ক্ষুদ্রের মধ্যে সীমাবদ্ধ হয়ে তারা একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। সেই যে বল, সেই বলটাকে আমরা বলবো নিউক্লিয় বল, বা যেটাকে বাইন্ডিং এনার্জি, পরে আমরা দেখব, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আমরা বলতে পারি যে প্রোটন নিউট্রন একটা কম জায়গার মধ্যে সীমাবদ্ধ অবস্থায় থাকতে পারে। ক্লিয়ার? এর পরের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটিটা জানার আমরা যে রাশিমালা ক্যালকুলেট করব, সেটা একটা রাশিমালা আমরা একটা নির্দিষ্ট জানবো, তারপর তার যে অ্যাপ্লিকেশন হয়, যেখানে আমি কিভাবে নির্ণয় করব সেই বিষয়টা আমি জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কি করব, একটা হচ্ছে আমরা পরমাণুর নিউক্লিয়াস নিয়ে নেব, ঠিক আছে, পরমাণু নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে এক্স, ঠিক আছে, তার যে ভর সংখ্যাটাকে এ ধরলাম, এটা হচ্ছে কি ভর সংখ্যা, আর হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, যেটাকে আমরা জেড ধরে নিচ্ছি। এবারে এর যে নিউক্লিয়াসের যে পরমাণুর যে গঠন, সেই গঠনটা আমরা একটা ধরে নিলাম যে এই রকম একটা গঠন, ঠিক আছে। আমরা বহিস্তম কক্ষপথে ইলেকট্রনের গঠনটা দেখাবো না, কারণ এখানে আমাদের বহিস্তম কক্ষপথে ইলেকট্রনের বিষয়ে কোনো কিছুই আমাদের জানার দরকার নেই। তাহলে আমরা কি জানবো, এই যে নিউক্লিয়াসের মধ্যে থাকা যে প্রোটন আর নিউট্রন সংখ্যা, সেই জিনিসটাকে নিয়ে আমরা আলোচনাটা চালিয়ে যাব। ক্লিয়ার? তাহলে প্রোটনকে আমরা পি ধরেছি, নিউট্রনকে আমরা এন ধরলাম, আর একটা প্রোটনের ভর সেটা আমরা ধরে নিলাম, ঠিক আছে, সেটা এম পি ধরে নিলাম, আর একটা নিউট্রনের যে ভর এম এন ধরলাম। এবারে আমরা আমাদের যে পরীক্ষালব্ধ যে মান, অর্থাৎ নিউক্লিয়াসের যে স্থির ভর, সেই ভরটা আমাকে দিয়ে দিয়েছে এম। তাহলে এমটাকে আমরা ধরে নেব পরীক্ষালব্ধ মান বা নিউক্লিয়াসের স্থির মান। তাহলে পরীক্ষালব্ধ যে স্থির ভরটা দেওয়া আছে সেটা আমরা এক্সপেরিমেন্টাল, ঠিক আছে, যেটা আমরা পরীক্ষালব্ধ পেয়ে গেছি। এবারে আমরা গণনা করব, ঠিক আছে, খাতা কলমে আমরা গণনা করব এদের যে তোমার নিউক্লিয়াসের ভর, সেই ভরটা কত। তাহলে আমরা প্রথমে যে প্রোটন সংখ্যা সেইটা বার করে নেব। তাহলে প্রোটন সংখ্যা কত হবে? জেড। ক্লিয়ার? তাহলে প্রোটনের ভর কত হবে? এখানে কিন্তু প্রোটনের ভর বলতে জেড সংখ্যক প্রোটনের, ঠিক আছে, জেড সংখ্যক প্রোটনের ভরের কথা বলছি। তাহলে একটা প্রোটনের ভর যদি এমপি হয়, তাহলে জেড সংখ্যক এমপি ইন্টু জেড এত। এবারে আমরা কি করব, নিউট্রনের যে সংখ্যা সেটা বের করে নেব। নিউটনের সংখ্যাটা কি হবে? ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করে দেব। ক্লিয়ার? এবারে আমরা এই সংখ্যক, অর্থাৎ এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের মোট যে ভর, সেই ভরটা কত হবে? তাহলে এই যত সংখ্যক আছে সেই সংখ্যাটাকে আমরা এম এন দিয়ে গুণ করে দেব। এত সংখ্যক ভর হলো। তাহলে মোট ভর আমরা নিউটনের পেলাম, প্রোটনের পেয়ে গেলাম। এরপর আমরা দেখব, দেখো এই জায়গাটা যেটাকে রেড করে দিচ্ছি না, এই দুটো জায়গাকে আমরা কি করব, যোগ করে দেবো, অর্থাৎ সমষ্টি যেহেতু চাইছি। তাহলে নিউক্লিয়ন প্রোটন আর নিউক্লিয়ন, তাহলে এদের মোট যে সমষ্টি ভরের সেইটা আমরা বের করি। তাহলে দুটোকে যোগ করে দেবো আমরা, জেড এম পি
প্লাস এ মাইনাস জেড এম এন, এইটা হয়ে যাবে আমাদের নিউক্লিয়নের মোট ভর, বা যেটাকে আমরা বলতে পারি নিউক্লিয়াসের ভর, যেটা আমরা গণনা করে পাচ্ছি। ঠিক আছে, যেটা গণনা করে পেলাম। এবারে আমরা কি বলেছিলাম, যে আমাদের যে পরীক্ষালব্ধ স্থির ভর যেটা পাবো নিউক্লিয়াসের এক্সপেরিমেন্টাল ভ্যালু, সেই ভ্যালুর মান আর এখানে মোট নির্ণয় করা যে নিউক্লিয়াসের ভর, তাদের মধ্যে পার্থক্য হবে। এই দুটোর মধ্যে পার্থক্য হবে, পার্থক্য একটা দেখা দেবে। তাহলে কোনটা বেশি হবে? দেখা গেছে যে নিউক্লিয়নের যে মোট ভর বা নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রনের গণনাকৃত যে মানের ভর, মোট ভর, সেই ভরের মানটা কিন্তু এর থেকে একটু বেশি। ঠিক আছে, এই মানটা বেশি হবে এইটার থেকে। তাহলে এই দুটোর বিয়োগ করলে আমরা যেটা পাবো সেইটা ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। সেই পরিমাণ ভরের ত্রুটি ঘটেছে, সেই পরিমাণ ভরের বিচ্যুতি ঘটেছে, সেই পরিমাণ মাসের ডিফেক্ট ঘটেছে আমরা বলতে পারি। তাহলে আমরা মাস ডিফেক্টটাকে যদি আমরা ডেল এম ধরি, তাহলে আমরা এখানে কি করতে পারি, ডেল এম ইকুয়ালস টু গণনাকৃত যে মান এসছে সেই মান থেকে আমরা পরীক্ষালব্ধ যে মানটা ছিল স্থির ভ্যালু নিউক্লিয়াসের, সেই মানটা বিয়োগ করে দেব। করে দিলে যে মানটা আসবে আমাদের, সেইটাকে আমরা বলবো মাস ডিফেক্ট। ক্লিয়ার? এটাকে আমরা কি বলবো, মাস ডিফেক্ট। হয়েছে? এবারে দেখো, এই যে মাস ডিফেক্ট এর যে মান, সেটা হচ্ছে তোমার একক যেটা হয় AMU একক হয়, AMU, যেটাকে আমরা বলবো অ্যাটমিক মাস ইউনিট। ক্লিয়ার? এটা হচ্ছে এককের। হলো? দেখো, এই যে ভর ত্রুটির জন্য যে পরিমাণ ভরের ত্রুটি ঘটলো, সেই ভরের ত্রুটিটাই কিন্তু আবার আইনস্টাইনের যে ভর আর শক্তির তুল্যতা নীতি আছে, সেই নীতিতে ই সমান এমসি স্কোয়ার, সেই নীতি অনুসারে এই ভরের ত্রুটির জন্য এই ভরটাই কিন্তু শক্তিতে রূপান্তরিত হয়, যার জন্য বাইন্ডিং এনার্জির উৎপত্তি ঘটে। আর বাইন্ডিং এনার্জিটাই হচ্ছে এইখানে প্রোটন আর নিউট্রনকে ক্ষুদ্র জায়গায় সীমাবদ্ধ করে রাখে। ক্লিয়ার? এবারে আমরা এর যে অ্যাপ্লিকেশন হয়, সেই অ্যাপ্লিকেশনটা একটা দেখেন। দেখো, উদাহরণটা আমরা হিলিয়ামের ক্ষেত্রে দেখব। ঠিক আছে, তো হিলিয়ামের যে পরীক্ষালব্ধ যে মান, ঠিক আছে, স্থির মান, নিউক্লিয়াসের স্থির ভরের যে মান, নিউক্লিয়াসের স্থির যে ভর, সেই ভরের মানটা আমাদের কত হয়, 4.00 ইউ। ঠিক আছে, এটা স্থির মান এক্সপেরিমেন্টাল, অর্থাৎ যেটা আমাদের পরীক্ষালব্ধ মান, তার নিউক্লিয়াসের স্থির ভরটা হচ্ছে এটা। এবারে আমরা এখানে দেখব যে প্রোটন সংখ্যা কটা আছে। প্রোটন সংখ্যা দুটি আছে। নিউট্রন সংখ্যা কটা আছে? নিউট্রন সংখ্যা এখানে 4-2, অর্থাৎ দুটি। ক্লিয়ার? এবারে আমরা যেটা জানি, একটা বা একটি প্রোটনের যে ভর, সেই ভর, আর একটি নিউট্রনের ভর, সেইগুলো আমরা জানি। কি জানি? 1.00 প্রোটনের ভরটা হয়ে যাবে 768, আর এখানে হয়ে যাবে 1.00864। এগুলো সব হবে AMU, অ্যাটমিক 8 হবে, আর এইখানে হচ্ছে 7 হবে, একটু মিস্টেক হলো। ঠিক আছে, তাহলে একটি প্রোটনের ভর আমরা কত পাচ্ছি, 1.00728 AMU, আর একটি নিউটনের ভর 1.00687 AMU। ক্লিয়ার? এবারে আমরা যদি দুটো প্রোটনের কথা ভাবি, দুটি প্রোটনের ভর কত হবে, তাহলে 2 গুণিত 1.00728 AMU, আবার দুটি যে নিউট্রন, তার যে ভর, সেই ভরটা হয়ে যাবে 2 × 1.00867 AMU, অ্যাটমিক মাস ইউনিট। ক্লিয়ার?
এবারে আমরা যদি টোটাল দুটো প্রোটন আর দুটো নিউট্রনের যে মোট ভর যেটা আমরা নির্ণয় করব, তাহলে এই দুটো যোগ করে দেব। তাহলে 2 × 1.00728 প্লাস 2 × 1.00867, টোটালটা হচ্ছে AMU। যেটার মান আসবে তোমরা ক্যালকুলেট করবে, আমি এটা জেনেই বলে দিচ্ছি, 4.00397 AMU এই মানটা আমাদের এলো। এবারে দেখো পরীক্ষালব্ধ যে মানটা ছিল দেখো সেইটা, আর এখানে গণনাকৃত যে মান, এই দুটো মানের মধ্যে দেখো এই মানটা হচ্ছে বেশি আসছে আর এই মানটা কম আসছে, যেটা আমরা আগে বলেছিলাম। তাহলে এই দুটোর মধ্যে যদি পার্থক্য অর্থাৎ মাস ডিফেক্ট বের করি, তাহলে আমরা কি পাবো? 0.00397 আর একটা হয়ে যাবে 0.00150 করে দিয়ে এটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা দেখব 0.0024 সামথিং আসবে AMU। তাহলে মাস ডিফেক্টটা এখানে কত আসছে? 0.0024 সামথিং আসছে। তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম মাস ডিফেক্ট। তাহলে এইভাবে আমরা মাস ডিফেক্ট কিন্তু ক্যালকুলেট করতে পারি, তোমরাও পারবে, নো ডাউট। ক্লিয়ার? শুধুমাত্র এই দুটো মানকে তোমাদের একটু মনে রাখতে হবে, একটি প্রোটনের যে ভর আর একটি নিউটনের ভর। এই দুটো জিনিস মনে রাখলে তোমাদের দেখবে এই যে স্থির মানের ভর এটা কিন্তু দেওয়া থাকে পরীক্ষাতে, তোমাদের এই দুটো মান জানতে হবে। জানার পর এই ক্যালকুলেশন করে দুটোকে বিয়োগ করে দিলে আমাদের মাস ডিফেক্টটা ইজিলি চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। পেয়ে গেলাম ডেল এম, যেটা আমরা পেয়েছি সেটা আরেকবার দেখে নিই। ZMP প্লাস A মাইনাস জেড MN মাইনাস M, এটা আমরা মাস ডিফেক্টে পেয়েছি AMU, এককটাও দিয়ে দিবে। ক্লিয়ার? তো এই যে মাস ডিফেক্টটা হচ্ছে, সেই মাস ডিফেক্টটার ফলে এই যে মাসের যে তোমার পরিবর্তন ঘটে গেল, কেন হলো? অবশ্যই কিছু একটা ব্যাপার আছে এই মাস ডিফেক্টটা ঘটেছে। তার একটাই কারণ হচ্ছে আমরা আইনস্টাইনের ভর ও শক্তির যে তুল্যতার সূত্র বা নীতি, সেই নীতি থেকে আমরা কি জানি যে কিছু পরিমাণ ভরের পরিবর্তন হয়ে তার শক্তিতে রূপান্তরিত হতে পারে, আবার শক্তি ভরে রূপান্তরিত হতে পারে। সেই সংক্রান্ত যে ভর আর শক্তি তুল্যতার নীতি, সেটাই দিয়েছিলেন E সমান mc²। এখানে সিটা কি? সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ। এর মানটা কত? এর মানটা হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা নীতি। তাহলে ভরের যে পরিবর্তনটা ঘটলো তা কিছু পরিমাণ এনার্জিতে রূপান্তরিত হয়, সেই এনার্জির জন্যই কিন্তু সৃষ্টি হয় নিউক্লিয় বল। ঠিক আছে? সেই নিউক্লিয়ন বলের জন্যই কিন্তু একটা ক্ষুদ্র অংশে নিউট্রন আর প্রোটন একত্রে ক্ষুদ্র অংশে থাকতে পারে, পরমাণু নিউক্লিয়াস স্থায়ী হয়। এই শক্তির জন্য, এই শক্তির কাজটাই হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসকে স্থায়ী করা, প্রোটন আর নিউট্রনকে একত্রিত করে। ক্লিয়ার? তাহলে এই সূত্রের মধ্যে যদি আমরা মাস ডিফেক্টটাকে বসিয়ে দিই, তাহলে কি আসবে? তাহলে এই সূত্রের মধ্যে আমরা দেখো শুধু ডেল এম এর মানটা কিন্তু যা ছিল সেটা আমরা বসিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এই শক্তি উৎপন্ন হলো। এবারে যে পরিমাণ শক্তিটা উৎপন্ন হলো তাকে যদি আমরা ওই যে নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা দেখছিলাম, যে পরমাণু নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা ভাবছিলাম, তার ভর সংখ্যা দিয়ে যদি আমরা একে ভাগ করে দিই,
তাহলে কিন্তু আমরা যে শক্তিটা পাই তাকে আমরা বলবো বাইন্ডিং এনার্জি। পার নিউক্লিয়ন, পার নিউক্লিয়াস, ঠিক আছে, বা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, যেটাকে বাংলায় বলবো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, নিউক্লিয়াস প্রতি বন্ধন শক্তি, অর্থাৎ প্রতি নিউক্লিয়াসের জন্য যে পরিমাণ শক্তিটার পরিবর্তন ঘটলো বা রূপান্তর ঘটলো সেটাকে আমরা বাইন্ডিং এনার্জি বলছি। ক্লিয়ার? আশা করি সমগ্র মাস ডিফেক্ট তোমরা বুঝতে পারলে। তোমরা ভালোভাবে জিনিসটা নোট করে রাখবে। কোনো কিছু প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি আজকে যদি না পারি কালকে পরশু আমি যখনও দেখলেই তোমাদের কমেন্টের কিন্তু উত্তর দিয়ে থাকি। অনেকে কমেন্ট করে, তাদের উত্তর আমি দিই, এমনকি হোয়াটসঅ্যাপ নাম্বারেও তাদের সেন্ড করে দিই, যাতে তারা আমাকে কোনো কোশ্চেন থাকলে সেইগুলো ডাউট ক্লিয়ার করতে পারে। ঠিক আছে? তো চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আনতে পারি। ঠিক আছে? থ্যাংক ইউ।